স্বাগত নিউজরুম সংলাপে। সঙ্গে আছি আমি অন্তরা বিশ্বাস। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আমরা কথা বলি, খবর এবং তার পেছনের খবর বিশ্লেষণ করবার চেষ্টা করি আমরা আমাদের এই আয়োজনে। খবর বিশ্লেষণ করতে আজ আমাদের সঙ্গে শুরুতেই রয়েছেন দুজন অতিথি, তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদেকুল আরেফিন, উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সঙ্গে আছেন হারুনুর রশিদ, ব্যুরো চিফ, ডয়চে ভ্যালে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আলোচনায় আসবো, কিন্তু তার আগে একটু জেনে নিতে চাই আজকের দিনের পত্রিকার শিরোনামগুলো কি কি। বাংলাদেশ প্রতিদিন আমাদের হাতে এসে গেছে। মনোনয়ন বাণিজ্যেই নৌকার ভরাডুবি, ইউপি ইলেকশন নিয়ে তাদের প্রথম যে শিরোনাম সেটি। চকরিয়ায় চিরিঙ্গা ইউনিয়নের সর্বনিম্ন 67 ভোটের রেকর্ড। পরাজয়ের কারণ রাজনীতির অনুপস্থিতি, আমরা বিব্রত, আব্দুর রহমান তিনি আসলে এই কথা বলেছেন। এবং চতুর্থ ধাপে আমরা দেখতে পাচ্ছি 48.51% ইউপিতে হেরেছে আওয়ামী লীগ। এছাড়াও আরেকটি বিষয় নিয়ে তাদের প্রতিবেদন, অস্তিত্ব হারাচ্ছে 20 দলীয় জোট। খালেদা জিয়ার বিদেশ চিকিৎসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। আরেকটি প্রতিবেদন, আরও একজন নিহত, সহিংসতা অব্যাহত। এবং দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, মালদ্বীপ সফর থেকে তিনি দেশে ফিরেছেন, এই বিষয়ে প্রতিবেদন। এবারে জানাবো ডেইলি সানের যে শিরোনাম, কান্ট্রিজ ইকোনমি বাউন্সেস ব্যাক, এটি নিয়ে আসলে তাদের একটি প্রতিবেদন। নতুন বছর আসছে, সেই জন্যই এই প্রতিবেদন। টেইল অফ সার্টিফিকেট সেলিং প্রাইভেট ভার্সিটি, এটি নিয়ে আসলে তাদের আরেকটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। এবারে জানাবো কালের কণ্ঠের যে শিরোনাম সেগুলো। একটি হচ্ছে সহিংসতায় আরও 2 জনের মৃত্যু, ডিএনএ নমুনা দিয়ে নদীর তীরে স্বজনদের খোঁজ, লঞ্চটির সবখানেই ত্রুটি, এটি নিয়ে তাদের আরেকটি প্রতিবেদন। আজ কিংবা কাল শুরু বুস্টার ডোজে দেওয়া হবে 3 ধরনের টিকা। আর তাদের একদম সবচাইতে বড় যে শিরোনাম সেটি হচ্ছে এবার নৌকার অর্ধেক প্রার্থী হেরেছেন। এবং যেটি দেখা যাচ্ছে যে 4টি ধাপের তারা বিশ্লেষণ করেছেন, এবং 4টি ধাপের যে হিসাব সেটিতে দেখা যাচ্ছে এই চতুর্থ ধাপে সবচাইতে কম ভোট পেয়েছে নৌকা যে প্রার্থী তারা। প্রথম ধাপে দেখা যাচ্ছে 73.48%, দ্বিতীয় ধাপে 58.27%, তৃতীয় ধাপে 52.92% এবং চতুর্থ ধাপে 50%। এটি হচ্ছে তাদের প্রতিবেদন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদেকুল আরেফিন, আপনার কাছে শুরুতে আসতে চাই এবং এই বিষয়েই আসতে চাই, সেটি হচ্ছে নৌকা হারছে কেন এবং নৌকার ভোট কমছে কেন, যদি আমরা 4 ধাপের বিশ্লেষণ করি। ধন্যবাদ। আসলে শুরুতেই যে বিষয়গুলো ব্যাপকভাবে আলোচিত হয়েছে, আমাদের এই এবারকার যে ইউপি নির্বাচনটি হলো চতুর্থ ধাপে। শুরুতে দেখুন, প্রথম ধাপ থেকে শুরু করে ধাপে ধাপে যে তথ্যটি আপনি দিলেন যে নৌকার ভোট কমেছে, এই জায়গাগুলোতে আমার মনে হয় যে মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে যে স্থানীয় পর্যায়ের যে কোন্দলগুলো রয়েছে, এই কোন্দলগুলোকে যে সমাধান করা বা স্থানীয় পর্যায়ে যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া নৌকার যে আদর্শের মানুষগুলো, সেইটাকে প্রধানত দায়ী করা যেতে পারে। সাথে সাথে মনোনয়নের ব্যাপারেও অত্যন্ত সচেতন হওয়া উচিত ছিল যে কোন প্রার্থীকে নৌকার প্রতীকটি দেওয়া হচ্ছে। এটি যেমন গুরুত্বপূর্ণ ছিল, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ছিল আমি মনে করি এই নৌকার ভোট কমে যাওয়ার কারণ সরাসরি নৌকার ভোটকে হিসাব করা হচ্ছে। নৌকার ভোট যে ভাগ হয়ে যাচ্ছে অন্যান্য প্রতীকে, সেইটার হিসাব তো হচ্ছে না। এবং এই ভাগ যে হয়ে যাচ্ছে প্রধান কারণ হলো স্থানীয় পর্যায়ে নৌকার আদর্শের মানুষগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি, দলীয় কোন্দল এবং পারস্পরিক আস্থার অভাব। এই ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে নেতৃত্বের ক্ষেত্রে অনেকখানি ত্রুটি রয়েছে বলে আমি মনে করি। এবং যার ফলাফলে আপনি যে তথ্যটি বললেন, একেবারে প্রথম ধাপে 58 থেকে এসে এই চতুর্থ ধাপে এসে পড়েছে 50% ভোটের অবস্থা। তো সেদিক থেকে আমি মনে করি দুটি বিষয়কে নৌকার ভোট কমেছে। একটা হলো স্থানীয় পর্যায়ে দলীয় কোন্দল এবং পারস্পরিক আস্থার অভাব এবং নেতৃত্বে সংকট, যে স্থানীয় পর্যায়ে যেসব নেতৃত্ব আছে তাদের সংকট। আরেকটি হলো যে এই যে মনোনয়ন দেয়া, যথাযথ ব্যক্তিকে মনোনয়ন দেয়া, এই বিষয়টি আমার মনে হয় যে একটু গুরুত্বের সহকারে ভেবে দেখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। হারুনুর রশিদ, আপনি কি মানে কি মনে করেন এই যে দলীয় যে কোন্দল
এই কোন্দলের পেছনে আসলে কারণ কি? আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে মনোনয়ন নিয়ে এক ধরনের সমস্যা হচ্ছে। যিনি বেশি জনপ্রিয় তিনি মনোনয়ন পাচ্ছেন না, বা যিনি হয়তো মনোনয়ন পেলে জিতে যেতেন তাকে মনোনয়ন দেওয়া হচ্ছে না, এরকম অভিযোগ অনেক জায়গায় করছে। এই যে মানে ভেতরের কোন্দল আওয়ামী লীগের, এটার কারণটা আসলে কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক প্রফেসর ডক্টর এমডি সাদিকুল আরিফিন, আর যারা রয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যারা সেটের সামনে রয়েছেন। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এই কোন্দলের কারণ কি। এই কোন্দল আপনি খুব সহজ ভাবে গণিত রয়েছে, সেটি হচ্ছে যে আপনি এবার কিন্তু বিএনপি সরাসরি এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেই। তারা স্বতন্ত্রভাবে হচ্ছে কিন্তু প্রতীক বা দলীয় ভাবে অংশগ্রহণ করছে না। আপনি প্রথম ধাপ থেকে 2 ছুরি করেন, এখন চতুর্থ ধাপ, আবার জানুয়ারিতে পঞ্চম ধাপ আছে। তাহলে কারা থাকছেন মাঠে? আওয়ামী লীগ, জাতীয় পার্টি অল্প কিছু রয়েছে, বা অন্যান্য দল যদি ধরেন 16টি যদিও দল সংখ্যায় রয়েছে, কিন্তু জাতীয় পার্টি আর অন্যরা রয়েছেন 17। এখন যেটা হচ্ছে এখানে আওয়ামী লীগের যারা লোকজন প্রার্থী কে হবেন সেটা পরের ব্যাপার, তারা এসে এটাকে মনে করেছেন শিওর শট, অর্থাৎ এভাবে যদি আমি কোনোভাবে মনোনয়ন পেতে পারি তাহলেই আমি এখানে জিতে যাব। সুতরাং প্রথম দফায় দেখা গেছে যে যে কোনো উপায়ে আওয়ামী লীগ প্রতীকে মনোনয়ন নেওয়ার জন্য মরিয়া হয়ে তারা চেষ্টা করেছেন। এক একটি ইউনিয়ন পরিষদে যদি দেখেন 25 জন 30 জন তারা মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন। তো মনোনয়ন তারা সবাই পাবেন না, একজন পেয়েছেন। তাহলে বাকিরা কি করবে? বাকিরা তারা ভাবলেন যে আমরা তো আওয়ামী লীগ, সুতরাং আমরা এবার স্বতন্ত্র দাঁড়িয়ে যাব। তারা মনে করলেন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার চেয়ে আসলে আমি কম জনপ্রিয় না, যার ফলে এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা, মানে আপনি এমন কোন জায়গা পাবেন না ইউনিয়ন পরিষদে যেখানে বিদ্রোহী হয়নি। এবং নেতারা এ ধরনের যদিও বলছেন যে বহিষ্কার করা হবে, কিন্তু স্থানীয় পর্যায়ে যারা এমপি রয়েছেন বা অন্যান্য নেতা রয়েছেন তাদেরও কিন্তু এই বিদ্রোহী ক্যান্ডিডেট রয়েছে। তারা এক ধরনের সবুজ সংকেত দিয়ে দিলেন যে তোমরা যদি জিতে আসতে পারো তাহলে তো আর কোনো সমস্যা নেই। যার ফলে তীব্র কোন্দল থেকে সংঘাত, এবং সংঘাত থেকে আপনি তো দেখতেই পাচ্ছেন পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে, নির্বাচনী সহিংসতা। এটা হচ্ছে আওয়ামী লীগই জিতবে, সুতরাং কে জিতবে? আমি তো আওয়ামী লীগ করি, আরো একজন তো আওয়ামী লীগ করে, এই জায়গাটা থেকে কোন্দল তীব্র হয়েছে। এবং আপনি তো খুব ভালো করে আমরা জানি যে স্থানীয় পর্যায়ের নির্বাচন সেটি হচ্ছে পরিবারের একটি প্রভাব থাকে, গোষ্ঠীগত প্রভাব থাকে, কেননা এটা সবাই একদম ক্লোজলি এটাকে মনিটর করে। যার ফলে হয়েছে এই গোষ্ঠীগত সংঘাতগুলো আরো প্রবল হয়েছে, যার ফলে সহিংসতার তীব্রতা, কোন্দলের তীব্রতা অনেক মাত্রায় বেড়ে গেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন বিএনপি যদি দলীয় ভাবে আসতো তাহলে কি এই সংঘাত কম হতো, কোন্দল কম হতো? সংঘাত কম হতো কিনা আমি জানি না, তবে এই যে আওয়ামী লীগের ভিতরে যে কোন্দলটি এটি কমতো। তখন কিন্তু প্রশ্ন থাকতো যেহেতু বিএনপি ক্যান্ডিডেট রয়েছে তখন দলীয় ভাবে একতাবদ্ধ হয়ে জিততে হবে। আমাকে তো অনেক আওয়ামী লীগের ক্যান্ডিডেট বলেছেন যে আমরাই তো, যে হারে যে যেতে, বিদ্রোহী প্রার্থীও আমি আওয়ামী লীগ, আর যিনি নৌকার প্রতি আমিও আওয়ামী লীগ, সুতরাং তো কোনো সমস্যা নেই, আমরা যে জিতি। অর্থাৎ এটি হচ্ছে একটি শিওর শটের খেলা, যেখানে আওয়ামী লীগ ভার্সাস আওয়ামী লীগ। এবং ওবায়দুল কাদের সাহেব তো নিজেই বলেছেন অনেকটা যে আওয়ামী লীগই পারে আওয়ামী লীগকে হারাতে। তো আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে হারাতে পারেন তারা কেন বসে থাকবেন? এখন পরিস্থিতি সেটাই দাঁড়িয়েছে, যেহেতু অন্যরা মাঠে নেই, সুতরাং আওয়ামী লীগ কোন্দল করছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার সহিংসতা করছে, কারণ জিততে তো হবে, এটা শিওর শট। এবং ইউনিয়ন পরিষদে জিতলে অনেক লাভ লোকসানের বিষয় থাকে। আর একটি বিষয় আমি খুব সংক্ষেপে বলি যে আপনারা দেখেছেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা বিনা ভোটে নির্বাচনের একটি ব্যাপক সংখ্যা এখানে হয়েছে। এটি হয়েছে কি, স্থানীয় পর্যায়ে এই যে নমিনেশন যারা পেয়েছেন আওয়ামী লীগের, তাদের একটু ধূপধুনো খরচ করতে হয়েছে। আমি শব্দটাকে ঘুরিয়ে দিলাম কারণ সংবাদ মাধ্যম তো অনেক বিষয় হয়ে যেতে পারে। এই ধূপধুনো যারা খরচ করেছেন তারা কেন এটি আবার লস করবেন? আর যারা ধূপধুনো নিয়েছেন তারাও চেষ্টা করেছেন যে ওকে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে আসছি, যার ফলে যত ধরনের চেষ্টা কিরকম হয়েছে আমি বলি। একটা হচ্ছে প্রেশার ক্রিয়েট করা, আর একটা হচ্ছে যারা প্রার্থী হয়েছেন বিভিন্নভাবে তাদেরকে মনোনয়ন পত্র প্রত্যাহারে অন্য সুবিধা দেওয়া হয়েছে, নানাভাবে সুবিধা, যে তোমাকে ওই জায়গায় দেবো। আবার যেটা করা হয়েছে সেটি হলো যে প্রার্থী যিনি হয়েছেন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী, তার যারা মানে প্রস্তাবক সমর্থক, তাদেরকে ভিন্ন কৌশলে অন্য জায়গায় নিয়ে অ্যাপ্লিকেশন দেওয়ানো হয়েছে যে আমরা আসলে সমর্থন করিনি। এভাবে নানাভাবে এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতানোর চেষ্টা করা হয়েছে। দুটি হয়েছে, একটা হচ্ছে সংঘাত,
আরেকটি হচ্ছে বিনা ভোটে জিতিয়ে নেওয়ার প্রচেষ্টা। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন জনাব মাহবুব রহমান, সভাপতি, রংপুর প্রেস ক্লাব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা ইউপি ইলেকশন নিয়ে কথা বলছিলাম এবং শুরুতেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদেকুল আরিফিন তিনি আসলে যেটি বলেছেন, এই যে আওয়ামী লীগের মধ্যে যে একটা অন্তর্কোন্দল রয়েছে, আস্থার অভাব রয়েছে, নেতৃত্বের অভাব রয়েছে এবং মনোনয়ন পাচ্ছেন বা অনেকে পাচ্ছেন না, এই যে চারটি বিষয়কে কেন্দ্র করে উনি আলোচনা শুরু করেছেন এবং বলেছেন যে এই চারটি কারণেই আসলে নৌকার যে এর আগে আমরা দেখেছি যে নৌকার যে প্রার্থী ছিলেন তারা অর্ধেক হেরে গেছেন। এই চারটি কারণকে তিনি বলেছেন, সেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। এখন আপনার কাছে আসলে যেটি জানতে চাই, যে বিষয়টি হারুনুর রশিদ তিনি আসলে বলছিলেন কোন দলের কারণ হিসেবে বিএনপির মাঠে না থাকা একটা অন্যতম কারণ। আপনার কাছে কি মনে হয় যে তার মানে অন্য দলগুলো মাঠে না থাকাতে আওয়ামী লীগের নিজেদের দুর্বলতা আরো প্রকট আকার ধারণ করছে? হ্যাঁ, নিঃসন্দেহে আপনাকে ধন্যবাদ এই আলোচনা আমাকে আহ্বান জানানোর জন্য। যে এটা আসলে প্রকৃতপক্ষে সত্য ঘটনা যে প্রতিপক্ষ নেই। প্রতিপক্ষ না থাকার কারণে একমাত্র জাতীয় পার্টির কিছু ক্যান্ডিডেট দাঁড়িয়ে যাচ্ছে, সেটাও জাতীয় পার্টির ক্যান্ডিডেটের সেই রকম একটা দুর্বল পরিস্থিতি নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। আর আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। সবচেয়ে এটা হলো একটা অদ্ভুত রকমের ঘটনা। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী, যে প্রতিদ্বন্দ্বীটা কিরকম হচ্ছে, যেমন দেখা যাচ্ছে আওয়ামী লীগের অনেক প্রার্থী, যেমন ধরেন যে রংপুরে আজকে গতকালকে গঙ্গাচড়া এবং আমাদের বদরগঞ্জে দুটো ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। সেখানে দেখা গেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তারা জিতে গেছে, গঙ্গাচড়াও তাই। তার মানে কারণ তার মানেই হলো যে যারা আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন করেছেন, যে স্থানীয় নেতৃত্ব যেটি তালিকা করে ঢাকায় পাঠিয়েছেন, তাদের এই তালিকাটা পক্ষপাত দুষ্ট তালিকা হয়েছে। অর্থাৎ কারো কাছে নানান রকমের বিষয় থাকতেই পারে, তার নামটি তালিকায় কেন্দ্রীয়ভাবে পাঠানো এবং এটা অনুমোদনের ব্যাপারে সেই ঘটনাগুলো ঘটেছে। বিষয়টিকে আমি একটু অস্পষ্ট করে বলতে চাই, যেখানে নানা রকমের কোন রকমের ঘটনা ঘটেছে, যে কারণেই অযোগ্য প্রার্থীরা তাদের প্রার্থিতার তালিকায় মনোনীত হয়েছেন। এবং তার ফলশ্রুতি থেকেই দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যারা বিদ্রোহী প্রার্থী তাদের কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তারপরও তারা জয়লাভ করছেন। তার মানেই তাদের প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও তাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে এবং অনৈতিক সুযোগ সুবিধার বিষয়টি স্পষ্ট হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে প্রতিদ্বন্দ্বী মানে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কোনো প্রার্থী না থাকার কারণে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্যই আওয়ামী লীগের মানে প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রার্থী হয়েছে। বিষয়টি এরকমই ভাবে আমার কাছে মনে হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তার মানে কি বিষয়টা এরকম হতে পারে কিনা, অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদেকুল আরিফিন আপনার কাছে আবার ফিরতে চাই, এটা কি কোনো রাজনীতির কৌশল হতে পারে কিনা, বা এই কৌশল যদি কেউ অবলম্বন করত তাহলে অন্য দলকে তো দুর্বল করেই ফেলতে পারতো। মানে বিএনপি যদি মাঠে না থাকাকে একটি কৌশল হিসেবে ধরে নেয় এবং তার মাঠে না থাকার ফলে আওয়ামী লীগের নিজের মধ্যে যদি অন্তর্কোন্দল হয় এবং নিজেরা যদি দুর্বল হয়ে পড়ে, সেক্ষেত্রে তো এক হিসেবে প্রতিপক্ষই জিতে গেল, তাই নয় কি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদেকুল আরিফিন? জি জি, দেখুন আগে কিন্তু স্থানীয় যে পর্যায়ে যে নির্বাচনগুলো, এগুলো কোনো দলীয় প্রতীকে হতো না, কিন্তু পরবর্তীতে যখন দলীয় প্রতীকে স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো শুরু হলো, তখন স্থানীয় পর্যায়ে সেই মেম্বার কমিশনার বা ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা পরিষদ পর্যন্ত যে নির্বাচনগুলোতে একেবারে পরিষ্কার কিন্তু মানে রাজনৈতিক ভাগ বা আদর্শগত ভাগ গুলো কিন্তু হয়ে গেল। এবং যখনই দেখা গেছে যে দলীয় প্রতীকের নির্বাচন হচ্ছে, তখন ওই জোটগত সমর্থন বিষয়গুলো কিন্তু গুরুত্ব পেয়েছে। এবার যেটা হয়েছে, এবার দলীয় প্রতীকের বিএনপি নির্বাচনে আসেনি, অর্থাৎ সে তাদের প্রতীক ধানের শীর্ষে আসেনি, বা আরো দু একটি রাজনৈতিক দল তাদের জোটভুক্ত তাদের প্রতীকে আসেনি, কিন্তু নৌকা নির্বাচনে এসেছে, তাদের দলীয় প্রতীক নৌকা ছিল। কিন্তু নৌকার বাইরে যে আলোচনাগুলো হচ্ছিল, যে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন অন্য অন্য প্রতীক নিয়ে
যখন ইলেকশন গুলো করছে, এই ক্ষেত্রে কিন্তু যদি আমার জনাব সম্মানিত সাংবাদিক হারুন সাহেব খুব চমৎকার বলেছেন যে এক্ষেত্রে এটা ঠিক যে যদি বিএনপির মাঠে থাকতো তখন কিন্তু আবার এরা অনেকটাই সংঘবদ্ধ হতো, নৌকার পিছনে দাঁড়িয়ে যেত। তখন থেকে ভোটের যে আপনি হিসাব আজকে বললেন 4 ধাপের হিসাব কমে গেছে, তখন কিন্তু হিসাবটা অন্যরকমও হতে পারত। সেদিক থেকে পরিষ্কার একটা চিত্রও পাওয়া যেত যে স্থানীয় পর্যায়ে নির্বাচনে আওয়ামী লীগের সমর্থক এবং বিএনপির সমর্থকের বিষয়গুলোকে অনেকটা পরিষ্কারভাবে দেখা যেত। কিন্তু যে জায়গাটি হয়েছে সেটি হলো যে যখন বিএনপি তৃণমূল পর্যায়ের থেকে কোনো নির্বাচনের ক্ষেত্রে সরাসরি প্রতীকে নির্বাচন করেনি, কিন্তু তাদের আদর্শ লোকগুলো তো ইলেকশন করেছে, নানাভাবে তো ভোট দিয়েছে। যেমন আরেকটি কথা হারুন সাহেব বলছিলেন যে স্থানীয় পর্যায়ে নির্বাচনের ক্ষেত্রে আত্মীয় স্বজন, সম্প্রদায়, পাড়া মহল্লা এবং বিশেষ ব্যক্তিত্ব এইগুলোর একটা প্রভাব কিন্তু এই স্থানীয় পর্যায়ে নির্বাচনের প্রভাবিত করে। সেদিক থেকেও তখন দেখা যায় যে এই জায়গাগুলোতে প্রার্থী অনেকটা আত্মবিশ্বাসী হয়ে যায়। দলীয় প্রতীককে যাকে দেয়া হলো তার বাইরে যখন ওই স্থানীয় প্রভাবগুলো বা ওই স্থানীয় সমর্থনগুলো কারণে কিছু প্রার্থীগুলো আত্মবিশ্বাসী হয়ে যায়, সেই প্রার্থীগুলো সরাসরি আদর্শের হলেও তারা অন্য প্রতীক নিয়ে ইলেকশন করে। ফলে ওই যে ভোটগুলো ভাগ হয়ে গেল, অর্থাৎ নৌকার ভোট 2 ভাগ 3 ভাগ 4 ভাগেও হয়ে যাচ্ছে। তাহলে এখন আপনি নৌকার ভোট যদি শুধু হিসাব করেন, সঙ্গত কারণেই দেখা যাবে যে ভোটের শতকরা হার কমে গেছে, যেমন চতুর্থ ধাপে এসে একেবারে 50 ভাগে নেমে এসেছে। এই জায়গাগুলোকে বিচার বিশ্লেষণের দাবি রাখে। তবে এটা ঠিক যে আজকে এই স্থানীয় পর্যায়ে নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় যে মনোনয়নগুলো হয়েছে, যেটা আমি শুরুতেই বলেছিলাম, স্থানীয় নেতৃবৃন্দের প্রতি আস্থা থাকছে না। কেন আস্থা থাকছে না সেটা আমাদের দুইজন সম্মানিত সাংবাদিক অনেক ভাবেই নানাভাবে আগার ইঙ্গিতেও বলার চেষ্টা করেছেন, সরাসরি বলার চেষ্টা করেছেন। বাস্তবতা ওটা ছাড়াও আরেকটি আছে, সেটা হলো স্থানীয় নেতৃত্বের পিছনে যে দল বা গ্রুপ গুলো রয়েছে, যে এক একজন নেতার পিছনে এক একটা গ্রুপ, এক একজন নেতার পিছনে এক একটা দল, বা তাদেরকে সাথে করে নিয়ে চলা। ফলে যেটা হয় যে ওই ঐক্যবদ্ধ ভাবে যে নির্বাচন করা বা নৌকা প্রতীক যে তাদের আদর্শ, সেই আদর্শগত ভাবে নির্বাচন করা, এইখানে কিন্তু একটা দেখা যায় যে একটা ধরা পড়েছে এবং এইটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এখন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে জনাব হারুনুর রশিদ। সামনে জাতীয় নির্বাচন, এই যে আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে ঐক্য, সেটিতে যে ভাঙন ধরছে এক ধরনের, তাতে কি বিএনপি কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকবে কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমি আমার প্রিয় সাংবাদিক মাহবুব রহমান যোগ দিয়েছেন, তাকেও ধন্যবাদ জানাই। আমার দীর্ঘদিনের সাংবাদিক মাহবুবুর রহমান আমার খুব প্রিয়। আপনি যেটাকে বিশ্লেষণ করতে বলছেন, যে জিনিসটা এত সরলীকরণ করার কোনো সুযোগ নেই। আমি কিন্তু শুরুতেই বলেছি যে ন্যাশনাল ইলেকশন এবং স্থানীয় পর্যায়ের নির্বাচনের ভিতরে আলাদা একটি চরিত্র রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, এবং বরং প্রতীক দিয়ে এটাকে গোলমেলে করে ফেলা হয়েছে। কারণ স্থানীয় পর্যায়ের নির্বাচনে ধরেন একদম মানুষের সাথে কাজ করে, এলাকার নানা বিষয়ে কাজ করে, ওটার সাথে আসলে জাতীয় নির্বাচনকে সব সময় মেলানো যায়। কিন্তু এবার যে স্থানীয় পর্যায়ে নির্বাচন যেটা হয়েছে, এখানে কিন্তু আওয়ামী লীগের একটি টার্গেট ছিল, এখনো আছে। সেটি হচ্ছে যে এই যে করোনার পরে, কোভিডের পরে দলকে এই নির্বাচনের মধ্য দিয়ে চাঙ্গা করে সংগঠিত করে দলকে জাতীয় নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। সেই যে টার্গেটটায় তারা গিয়েছিল, সেখানে আমি মনে করি একটি বিএনপি কি সুবিধা পাবে কি পাবে না, তার নির্বাচনে যাবে কি যাবে না, সেটা পরে আলোচনা করছি। এখান থেকে আমি মনে করি একটি ব্যত্যয় ঘটেছে এখানে, যে এই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগে এখন একটা বিভেদ খুব স্পষ্ট হলো এবং এখন যারা ইউপি চেয়ারম্যান হলেন আওয়ামী লীগ থেকে, আর যারা বিদ্রোহী আওয়ামী লীগ, এই যে আওয়ামী লীগের দুই দল, আগামী নির্বাচনে এখানে আরেকটি খেলা হতে পারে। আপনি খেয়াল করবেন যে বিনা ভোটে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া, অথবা এই প্রতীক পাওয়া, অথবা বিদ্রোহী হওয়া, এর পিছনে কিন্তু স্থানীয় বড় নেতারা কাজ করছে। কেন আওয়ামী লীগে তো অনেক হাইব্রিড আছে, তারা মনে করেছে এই ইউপি চেয়ারম্যান হলে ও আগামী নির্বাচনে আমার জন্য কাজ করবে। একজন মনে করছেন যে মনোনয়ন যদি আমি পাই তাহলে বিদ্রোহী ক্যান্ডিডেট কাজ করবে, ওর জন্য
আমরা তাহলে কাজ করি। এখানেও কিন্তু আওয়ামী লীগের যারা এখন এমপি রয়েছেন তারা সবাই যে আগামী নির্বাচন মনোনয়ন করবেন তার তো কোনো কথা নেই, তো নতুন তো আগ্রহী রয়েছেন। সুতরাং এই গ্রুপিং গুলো এখানে হয়েছে, হওয়ার কারণে বিদ্রোহী আওয়ামী লীগের নৌকা প্রতীক, আবার মাহবুব ভাই বলেছেন অনৈতিক, আমি বলেছি ধূপধনুর বিষয় রয়েছে, সেটির একটি সব মিলিয়ে একটি ক্ষতের সৃষ্টি হয়েছে। এই ক্ষত কিন্তু প্রভাব বিস্তার করতে পারে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জন্য। অর্থাৎ যখন যদি দেখা যায় যিনি সিটিং এমপি আছেন তিনি মনোনয়ন পেলেন না, আরেকজন পেলেন এবং তার বিদ্রোহী হয়ে জিতে গিয়েছিলেন, তারা তার পক্ষে থাকবে। আপনি যতই না বলেন যে ঐক্য, তখন ওই বিরোধীরা চেষ্টা করে আওয়ামী লীগের ভেতরেই যে ওকে এবার ধরিয়ে দিলে শিখতে হবে। এটা কিন্তু আমি স্থানীয় পলিটিক্সে দেখছি, অর্থাৎ আমাদের যে ন্যাশনাল ইলেকশন এখানেও কিন্তু স্থানীয় রাজনীতির একটা প্রভাব আছে। এখানে নানা গ্রুপিং, নানা কোন্দল, নানা উপদল, আমি অন্য দলের বিশ্লেষণে আর এখন যাচ্ছি না। এমনও তো দেখা গেছে যে আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে বাদ দিয়ে অন্য দলের প্রার্থীর পেছনে প্রকাশ্যে আছে যে ভাই আপনার সঙ্গে আছে, কিন্তু পুরো গ্রুপটা ভেতরে ভেতরে অন্যের জন্য কাজ করে। অর্থাৎ প্রকাশ্যে উনি হারলে খুব, জিতলে খুব ভালো হয়, কিন্তু দোয়া করে, চেষ্টা করে যে তিনি যেন হারে। এই কোন্দলটা যদি প্রভাব ফেলে শেষ পর্যন্ত ন্যাশনাল ইলেকশনে, তখন এটা আওয়ামী লীগের জন্য খুব একটা চ্যালেঞ্জ হবে। আওয়ামী লীগ যে টার্গেটে গিয়েছিল যে এই দলকে ঐক্যবদ্ধ করে করে এই নির্বাচনের মাধ্যমে নির্বাচনের জন্য প্রস্তুত করা এবং ন্যাশনাল ইলেকশনে চলে যাওয়া, সেইখানে একটা প্রভাব পড়তে পারে। এটা আওয়ামী লীগকে দূর করতে হবে। এই নির্বাচনের পরে কিভাবে করবে আওয়ামী লীগ জানে, আমি তো আর সেটা বলতে পারবো না। বিএনপির ক্ষেত্রে কি হবে, তো বিএনপি আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে, কিভাবে করবে না, সেটি আমরা এখনো নিশ্চিত নই। এখন বিএনপির এখানে সুবিধা নেওয়ার কি বিষয় থাকবে সেটা আমি খুব স্পষ্ট করে বুঝে উঠতে পারি না। কারণ বিএনপি তো এখন দুর্বল একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। কারণটা আমি বলি যে তারা দীর্ঘদিন ধরে সত্যিকার অর্থে রাজনৈতিক আন্দোলনে নেই। তারা যেটা রয়েছে, তারা খালেদা জিয়ার চিকিৎসাটা অবশ্যই প্রয়োজন, তার সুচিকিৎসা, সেই আন্দোলনে তাদের মানে একটি রাজনৈতিক দলের যারা বিরোধী দলে থাকেন তাদের ভিত থাকে তারা কতটা গণমুখী আন্দোলন গড়ে তুলতে পারে, আর যারা সরকারে থাকেন তাদের ভিত থাকে তারা কতটা গণমুখী উন্নয়ন এবং মানুষকে সম্পৃক্ত করে কাজ করতে থাকে। আসলে আগামী নির্বাচনে খেলা হবে সেখানে যে তিনি মানুষকে সম্পৃক্ত, যদি বিএনপি যায় মানুষের সাথে সম্পৃক্ত থেকে কতটা আন্দোলন করেছে, কাজ করেছে, আর আওয়ামী লীগ উন্নয়ন কতটা করেছে মানুষকে সম্পৃক্ত করে। এখানে একটি খালি পয়েন্ট বলে রাখি যে আমাদের পলিটিক্যাল ধারণায় চেঞ্জ চলে এসছে। আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি রাজনৈতিক রাষ্ট্র, বিশ্বব্যাপী কিন্তু এখন ইকোনমিক রাষ্ট্রের দিকে টার্নের একটা পরিস্থিতি আমরা দেখছি। আপনি যদি ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র একটি রাজনৈতিক রাষ্ট্র, চীনা কি, চীনের যদি রাজনৈতিক অন্যান্য প্যারামিটার গুলো দেখেন এটি একটি অর্থনৈতিক রাষ্ট্র, পৃথিবী সেদিকেই টার্ন করছে এবং আরো কিন্তু 1-2 বছর সময় রয়েছে। আগামী নির্বাচনে আমার মনে হয় এটাই ডিবেট হবে সবচেয়ে বড়, যে রাজনৈতিক রাষ্ট্র না অর্থনৈতিক রাষ্ট্র, না অর্থনৈতিক রাষ্ট্র গড়ে পরে দুটো সমন্বয় ঘটানো হবে। এটি অনেক ফিলোসফিক্যাল থট হয় ন্যাশনাল ইলেকশন, এটার জন্য অপেক্ষা করুন। ইউপি নির্বাচন নিয়ে ওর প্রভাব এতটা আবার কারণ নাই বলে। অনেক ধন্যবাদ আপনাকে, একেবারে স্পষ্ট আপনার কথা। আমরা আরেকটি প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে নৌ দুর্ঘটনা ঘটে গেল কয়েকদিন আগে বৃহস্পতিবারে, সেই বিষয়টি নিয়ে আমরা আসলে কথা বলতে চাই। সেটি হচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশে একটি মাত্র নৌ আদালত রয়েছে, সেটি ঢাকায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে 526টি, আর গত 4 বছরে মাত্র একটি মামলার রায় হয়েছে। আর 147টি দুর্ঘটনার মামলা এখন পর্যন্ত বিচারাধীন অবস্থায় আছে। আবার নৌ পরিবহন অধিদপ্তরের যে তথ্য, সেই হিসাবে বলা হচ্ছে 13,486টি নিবন্ধনকৃত নৌযান রয়েছে। যদিও বেসরকারি হিসাব বলছে এই নিবন্ধিত নেই এরকম নৌযানের সংখ্যা 1 লাখের উপরে। এবং আরেকটি বিষয়, আমি একসাথে সব তথ্য দিয়ে তারপর আলোচনায় আসতে চাচ্ছি, সেটি হচ্ছে যেটি দেখা যাচ্ছে যে লঞ্চের যে যাত্রীর সংখ্যা, যিনি পরিদর্শক ছিলেন তিনি বললেন 310 জন, কিন্তু লঞ্চটিতে আসলে 800 জনের বেশি যাত্রী ছিলেন। এবং যিনি পরিদর্শক ছিলেন তিনি বললেন যে লঞ্চে কোনো ত্রুটি নেই, কিন্তু দেখা গেল যে লঞ্চটি আসলে ত্রুটিপূর্ণ ছিল। তো কয়েকটি বিষয় আসলে উঠে আসছে। একটা হচ্ছে যে যারা পরিদর্শন করেন তারা ঠিক মতো কাজ করেন না, যে লঞ্চগুলো আসলে চলছে সেগুলো ত্রুটিপূর্ণ থাকে, এবং এই লঞ্চ দুর্ঘটনায় মারা গেলে যে মামলাগুলো হয় সেগুলোও খুব সহজে আসলে সুরাহা হয় না, মামলাগুলোর সুরাহা হয় না। এই বিষয়ে আসলে কি বলবেন, আসলে মূল দোষটি কার? জনাব মাহবুব রহমান, আপনি যদি শুরু করতেন।
আমি যদি বলতে চাই, একটু অপ্রিয় হবে কথাটা বলতে, যারা নৌ পরিদর্শক এবং যারা এগুলো দেখভাল করেন, যাদের এটা দায়িত্ব, আমার মনে হয় তাদের ব্যাংক অ্যাকাউন্টটা এবং তার স্ত্রীদের ব্যাংক অ্যাকাউন্টটা যদি চেক করা যায় তাহলে বুঝতে হবে যে ত্রুটিটা কোথায়। আসলে তারা কিছুই দেখেন না, তারা শুধু টাকার অঙ্ক দেখেন, টাকার অঙ্ক দেখে ছাড়পত্র দেন, টাকার অঙ্ক দেখে নৌ চলাচলের অনুমতি দেন। বিষয়টা সেখানেই। আপনি যে পরিসংখ্যান দিয়েছেন সেই পরিসংখ্যান অনুযায়ী মাত্র একটি বিচার কাজ হয়েছে নৌ দুর্ঘটনার, গত 4 তার মানে বছরে। তাহলে হ্যাঁ গত 4 বছর, তার মানে তাহলে বুঝতে হবে সেই জায়গায় হয় বিচারিক কার্যক্রমে ত্রুটি আছে, অথবা যারা এই বিচারিক কার্যক্রমের সাথে যুক্ত আছেন বা যারা এই বিচারিক কার্যক্রমটাকে দ্রুত নিষ্পত্তি দিয়ে যাবেন তাদের ভিতর ত্রুটি আছে। তো এটা আরেকটি বিষয় বলি যে এখানে দেখেন যে নৌ দুর্ঘটনা নিয়ে যে আলোচনাটা এখন আলোচিত হচ্ছে, সে জায়গায় আমরা বিভিন্ন রকমের গণমাধ্যমে খবর পাচ্ছি যে এই ইঞ্জিনে ত্রুটি ছিল। এই ত্রুটি থাকার পরে কি করে ইঞ্জিন এই নৌ যানটি তার টার্মিনাল থেকে ছেড়ে গেল, কিভাবে সম্ভব, কারা ছাড়পত্র দিল, কেন দিল? এবং এই যদি তার ত্রুটি থাকে এবং তার ইঞ্জিন আসলেই সক্রিয় কিনা, ইঞ্জিন ঠিক মতো সচল কিনা, ইঞ্জিনের চলাচলের সার্টিফাই কপি আছে কিনা, এগুলো কিন্তু এখন আলোচিত বিষয় আসছে। সেগুলো বিষয়ে কিন্তু খুব আমাদের কাছে নানান রকমের প্রশ্ন তৈরি হচ্ছে সেই জায়গাটায় এখানে। এবং আমার কাছে আরেকটি বিষয় মনে হয়েছে, এই যে নৌ মন্ত্রণালয়, যে যারা নৌযান চলাচলের সাথে যারা এই মন্ত্রণালয়ে যারা যুক্ত, আমার মনে হয় তারা এই ব্যাপারটাকে খুব গুরুত্ব দেন না। গুরুত্ব দিলে এতগুলো মৃত্যু হয়ে গেল, এতগুলো মানুষ স্বজন হারালো, তাদের সেই রকম কোন রেসপন্স আমরা পাচ্ছি না, তাদের সেই রকমের কোনো অনুভূতি আমার কাছে মনে হয় না। এই জায়গাটায় আসলে আমাদের এই বিষয়ে জবাবদিহিতা খুব জরুরি দরকার। জবাবদিহিতা আমাদের নাই। আপনি দেখেন কতগুলো তদন্ত কমিটি হয়েছে, আজকে কটা তদন্ত কমিটি আমরা রিপোর্ট পেয়েছি, এবং রিপোর্ট অনুযায়ী কতটা সেটা বাস্তবায়ন করা হয়েছে, এটা বাস্তবায়ন যারা করার দায়িত্ব তারা কতটুকু করেছে, সেই দায়িত্বশীলতার জায়গাটা আমার কাছে মনে হয় এটা জবাবদিহিতার জায়গায় নিয়ে আসা দরকার। এখন প্রশ্নটা হচ্ছে কে কার কাছে জবাব দেবে। নৌ আদালত, সেখানেও দেখা যাচ্ছে যে সবকিছু একেবারে ঠিকমতো হয়েছে সেটি মনে হচ্ছে না আপাত দৃষ্টিতে, বা পরিসংখ্যানটা বলছে না। নৌ পরিবহন অধিদপ্তর তারাও আসলে যে কাজটি করছে, সকল নৌযানকে যে সার্টিফিকেট দেওয়ার কথা, নিবন্ধন করার কথা, বা নিবন্ধনের বাইরে যারা আসলে থাকবেন তাদের বিরুদ্ধে যে কিছু করবে সেরকম কিছুও দেখা যাচ্ছে না, এবং নৌ পরিদর্শক সেটাও দেখা যাচ্ছে না। আবার আমরা যারা সাধারণ মানুষ তারাও আসলে খুব একটা খোঁজ খবর রাখি না এই নৌযানটা ঠিক আছে কিনা। 300 জন ওঠার কথা, সেখানে আমরা 800 জন উঠে পড়ছি একটা নৌযানে। তো যদি 1, 2, 3-এর হিসাব করি, মানে কে ঠিক হলে সবকিছু ঠিক হবে? অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদেকুল আরেফিন। ধন্যবাদ। আসলে আলোচনাটি যেটা যে জায়গাটায় থেমে যাচ্ছে সেটা হলো যে আমরা প্রতিবারই নৌ দুর্ঘটনার ক্ষেত্রে যে সময়টাকে দেখি সেই সময়ে একটা ব্যাপক প্রাণহানি, এবং প্রাণহানির পরে তদন্ত কমিটি, মামলা, কিছু ধরপাকড় হয়ে তারপরে আস্তে আস্তে সেটা আমরা ভুলে যাই বা ঝিমিয়ে যাই, যেটা নৌ আদালতের বিচার যে মামলাগুলো আছে সেগুলো দেখলেই বোঝা যাচ্ছে। কারণ আপনার তথ্যই বলছে যে মাত্র একটি মামলার রায় হয়েছে, আর বাকি গুলো সবই বিচারাধীন আছে। আরেকটি বিষয় আছে এই নৌ আদালতেরও স্বল্পতা। দেখুন, আমি বরিশাল অঞ্চলে আছি, আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছি, তো এই বরিশাল অঞ্চলে তো নৌ রুটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাটি ঘটলো এই বরগুনাতে, এই যে আগুন ধরে যাওয়া, এইটিও তো এই অঞ্চলের রুটের একটি লঞ্চ অভিযান 10। তো সেই জায়গাটা থেকে এর আগে আমাদের নৌ দুর্ঘটনাগুলো ধরন কি দেখেছি, যে ডুবে গেছে একটি নৌযান আরেকটি নৌযানের সাথে সংঘর্ষ হয়ে ডুবে গেছে, ইঞ্জিনের ত্রুটি, ঝড়ে কবলে পড়ে ইত্যাদি নানা কারণে এক ধরনের দুর্ঘটনা হয়েছে। আর এই যে আগুন ধরে যাওয়ার দুর্ঘটনা, এইটি কিন্তু বিরল, এইগুলো খুব বেশি হয়নি। কিন্তু এই সাম্প্রতিক সময়ে যেটি হলো যে 41 জনের প্রাণহানি হলো, এবং বলা হয়ে থাকছে যে তদন্ত কমিটিগুলো বলছে, যারা তদন্ত কমিটি তার প্রাথমিক মন্তব্যে
যেমন আমাদের নৌ পরিবহন অধিদপ্তরের যে তদন্ত কমিটি হয়েছে যুগ্ম সচিব দিয়ে, তিনি বলছেন যে ইঞ্জিনের ত্রুটি থেকে। আজকে আমার সাথে দুজনের পরিচয় হয়েছিল, দুজন ইঞ্জিনিয়ার, তারা এটি একটু করতে এসেছিলেন ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে। তারা বলছেন যে ইঞ্জিন থেকে আগুন ধরেনি। আমি বললাম এটা কতটা যুক্তি? তো তারা কিছু আলোচনা বললো যে ইঞ্জিন থেকে ধরেনি, সেখানে অনেক তেলের ড্রাম ছিল, ডিজেলের ড্রাম ছিল, মোবিল ছিল, ইত্যাদি নানান কিছু ছিল। এবং এই লঞ্চটি সম্পূর্ণভাবে রং করা হয়েছে, ফার্নিশ অয়েল বা রঙের যে এটা, সেগুলো খুব বেশি দিন নয়। ফলে এগুলো অনেকগুলো কারিগরি বা প্রযুক্তিগত ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। কিন্তু সবার উপরে যেটি, সেটি হলো যে আগুন ধরার পরে যে তড়িৎ ব্যবস্থাটা দেয়া, এই আগুন পানির উপরে ভাসছে নৌযান, সেই পানি দিয়ে আগুন নেভানো হয়, তাহলে সেই জায়গাটাই আমরা কি করলো? যদি খুব সিম্পলি চিন্তা করা যেত, এই পরিবহনের সাথে যারা জড়িত ছিল, চালক থেকে মাস্টার থেকে শুরু করে, তারা যদি একটা সিম্পল একটা পাম্প দিয়ে নদী থেকে পানি তুলে আমরা বুঝতে পেরেছি, আমাদের খুব বেশি সময় নেই। অর্থাৎ আপনি আরো একটি বিষয় যুক্ত করছেন, সেটি হচ্ছে অগ্নি নির্বাপন যে যন্ত্র, সেটা আসলে ছিল না। জনাব হারুনুর রশিদ, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, কিছু যোগ করতে চান কিনা? যে ওই জায়গাটাই প্রফেসর সাদিকুল আরিফিন যেটা বলেছেন, সেই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন আমি অন্য জায়গায় বলি যে আমাদের তো বড় নৌরুট, আর আমার নিজের বাড়িও তো বরিশাল অঞ্চলে, পিরোজপুরের মঠবাড়িয়ায় আমার বাড়ি। এই পথে আমিও যাতায়াত করি। এই দীর্ঘ নৌরুটে তাহলে রেস্কিউ এর কি ব্যবস্থা আছে? এটা কিন্তু খুব মানে আপনার স্পষ্ট হয়ে গেল। এখন ধরেন নদীর মাঝে যদি এই যে আগুন লাগার ঘটনা, আমার জানা মতে এত বড় ঘটনাই এখন এখানে তাদের এসওএস পাঠাবার কি ব্যবস্থা রয়েছে? ওই কোন রেস্কিউ জাহাজ বা শিপ দ্রুত যাওয়ার কি ব্যাপার আছে? গভীর সমুদ্রে দেখবেন, সেখানেও যদি কোনো জাহাজ বিপদে পড়ে, তারা কিভাবে যোগাযোগ করবে তার ব্যবস্থা রয়েছে। ফ্লেয়ার, একটা হচ্ছে এসওএস দেওয়া, তারপর হচ্ছে ফ্লেয়ার উড়ানো, পার্শ্ববর্তী কোনো জাহাজ থাকলে তাকে উদ্ধার করে। এটা কিন্তু খুব দূরে ছিল না, এটা কিন্তু আশপাশে কিন্তু নৌযান ছিল খুব কাছাকাছি। সুতরাং আমাদের নৌ ব্যবস্থাপনার যে নিরাপত্তা জিরো, অর্থাৎ ওখানে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ধরে এই লঞ্চটি ওখানে পুড়েছে। তাহলে আমরা আমাদের দিক থেকে কিন্তু কোনো উদ্ধারের, অর্থাৎ এই নদীতে উদ্ধারের জন্য কোনো ব্যবস্থাপনাই নাই। এত বড় নৌরুট, সার্বিকভাবে নৌ ব্যবস্থাপনায় আমাদের আসলে সমস্যা রয়েছে। আজকে আর একেবারেই সময় নেই অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবার বা এই বিষয়টিরও আরো গভীরে যাবার। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। প্রতিদিনই একই সময়ে হয় আমাদের এই নিউজরুম সংলাপ, নিশ্চয়ই প্রতিদিনই থাকবেন আমাদের সঙ্গে। শুভরাত্রি।